বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা আর একবার গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরো অনেক বেশি করে শোনাতে পারি। শুরু হচ্ছে আজকের রোমান্টিক গল্প প্রফুল্ল রায়ের লেখা আর একবার। এই 17 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে সুশোভনের ফ্ল্যাট। এখানে যে কোনো জানলায় দাঁড়ালে বিশাল আকাশ চোখে পড়ে। কলকাতার মাথার উপর যে এত বড় একটা আকাশ ছড়িয়ে আছে, এখানে না এলে টের পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ আগেই সকাল হয়েছে। শীতের মায়াবী রোদে মেঘশূন্য আকাশটাকে অলৌকিক মনে হচ্ছে। কটা শঙ্খচিল অনেক উঁচুতে আকাশের নীলের কাছাকাছি ডানা মেলে অলস ভঙ্গিতে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে কোনো জাপানি চিত্রকরের আঁকা একটি ছবি যেন। বেডরুমে সিঙ্গেল বেড, খাটে হেলান দিয়ে দূর মনস্কের মতো আকাশের দিকে তাকিয়ে আছে সুশোভন। হাতের কাছে একটা টিপয় টেবিলে সাজানো রয়েছে আজকের মর্নিং এডিশনের সবগুলো খবরের কাগজ, অ্যাস্ট্রে, সিগারেটের প্যাকেট, লাইটার আর এক কাপ চা। কুককাম বেয়ারা সতীশ ঘন্টাখানেক আগে খবরের কাগজ দিয়ে গেছে, কিন্তু একটা কাগজের ভাঁজও খুলে এখনো পর্যন্ত দেখেনি সুশোভন। মেটালের অ্যাস্ট্রেটা ঝকঝকে পরিষ্কার, পোড়া সিগারেটের টুকরো বা ছাই কিছুই এতে নেই। এমনকি সতীশ যেভাবে চা দিয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। কাপে একটা চুমুকও দেয়নি সুশোভন। চা জুড়িয়ে জল হয়ে গেছে। কদিন ধরে এইভাবে তার সকালটা কাটছে। অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে চোখ নামায় সুশোভন। একটানা একভাবে বসে থাকার কারণে কোমরে খিঁচ ধরার মতো একটু ব্যথা ব্যথা লাগছে। হঠাৎ ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে না। রক্ত চলাচল স্বাভাবিক করতে হাত পা টান টান করে বাঁ দিকে সামান্য কাত হলো সুশোভন। আর তখনই ওধারের বেডরুমে মনিকাকে দেখতে পেল। তার আর মনিকার শোবার ঘরের মাঝখানে যে দরজাটা রয়েছে সেটা আধ খোলা। সুশোভন দেখলো মনিকা তারই মতো সিঙ্গেল বেড খাটে হেলান দিয়ে আকাশ দেখছে। তার পাশের টিপয় টেবিলেও চা জুড়িয়ে ওপরে সর পড়ে গেছে। মাসখানেক ধরে রোজ সকালে সুশোভন এবং মনিকার ঘরে এই একই দৃশ্য চোখে পড়ে। সপ্তাহের অন্য সব দিন অবশ্য এভাবে সুশোভনকে বেশিক্ষণ বসে থাকতে হয় না। কাটায় 9:30 অফিসের গাড়ি এসে যায়। তার আগেই সেভ করে স্নান এবং ব্রেকফাস্ট চুকিয়ে রেডি হয়ে থাকতে হয়। লাঞ্চের সময় সে ফ্ল্যাটে ফেরে না, ওটা অফিসেই সেরে নেয়। আজ রবিবার। সপ্তাহের কাজের দিনগুলো প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটে যায়, কিন্তু ছুটির দিন নিয়েই যত সমস্যা। সময় আর কাটতে চায় না তখন। রেল স্টেশনের প্ল্যাটফর্মে অপরিচিত যাত্রীদের মতো পাশাপাশি ঘরে তারা চুপচাপ বসে থাকে। অবশ্য এরকম অস্বাভাবিক গুমট আবহাওয়া খুব বেশি দিন থাকবে না। এ সপ্তাহেই যে কোনো সময় এলাহাবাদ থেকে মনিকার দাদা অমলের আসার কথা আছে। সে তার বোনকে নিয়ে যেতে আসছে। মনিকা সেই যে চলে যাবে, তার আর ফেরার সম্ভাবনা নেই। সেটাই হবে সুশোভনের জীবন থেকে তার চিরবিদায়। তারপর আনুষ্ঠানিকভাবে কোর্টে গিয়ে ডিভোর্সের জন্য দরখাস্ত করবে। ঝগড়াঝাটি, হইচই বা পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ি নয়, শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাবে দুজনের 4 বছরের ক্ষণস্থায়ী দাম্পত্য জীবন। অথচ সুশোভন এবং মনিকা দুজনেই ভদ্র, শিক্ষিত। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চমৎকার।
তবুও তাদের মধ্যে বনিবনা বা অ্যাডজাস্টমেন্ট হয়নি। অমিলের কারণ বা বীজটি রয়েছে তাদের চরিত্রের মধ্যে। মনিকা খুবই শান্ত, স্বল্পভাষী এবং ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে। সে কথা বললে 10 ফুট দূরের লোক শুনতে পায় না। জোরে টিভি বা রেডিও চালায় না সে। চলাফেরার সময় এত আস্তে পা ফেলে যে শব্দই হয় না। চা খায় আলতো চুমুকে নিঃশব্দে। বিয়ের পর এই 4টে বছর বাদ দিলে আজন্ম এলাহাবাদেই কেটেছে মনিকার। কলকাতার বাইরে নানা প্রভিন্সের নানা জগতের মানুষের কসমোপলিটান পরিবেশে বড় হয়ে উঠলেও সে রীতিমতো রক্ষণশীল ধরনের মেয়ে। তাদের বাড়ির আবহাওয়াতেও এই রক্ষণশীলতার ব্যাপারটা রয়েছে। তার মা বাবা বা ভাই বোনের কেউই পুরনো ধাঁচের পারিবারিক কাঠামো ভেঙে বৈপ্লবিক কিছু ঘটাবার কথা ভাবতে পারে না। তার বাপের বাড়িতে মদ ঢোকে না, ড্রিঙ্ক করাটা সেখানে ট্যাবু। 19 শতকের সুখী যৌথ পরিবার যেভাবে চলতো সেই চালেই তাদের বাড়ি চলছে। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো ছাড়া সেখানে বিশেষ কোনো পরিবর্তনের ছাপ পড়েনি। সুশোভনদের ফ্যামিলি একেবারে উল্টো। হইচই, পার্টি, ড্রিঙ্ক, ওয়েস্টার্ন পপ মিউজিক, কেরিয়ারের জন্য যতদূর দরকার নামা, এসব নিয়ে তারা মেতে আছে। জয়েন্ট ফ্যামিলিতে তাদের আস্থা নেই। ছেলেরা চাকরি বাকরিতে ঢোকবার সঙ্গে সঙ্গে সুশোভনের বাবা তাদের আলাদা করে দিয়েছেন। নিজে নিজে সংসার বুঝে নাও এবং সুখে থাকো। অন্যের দায় বা সাহায্য কিছুই নেবার প্রয়োজন নেই, এতে সম্পর্ক ভালো থাকবে। মোটামুটি এটাই হলো তার জীবন দর্শন এবং ছেলেদের প্রতি অমূল্য উপদেশ। এই ফ্যামিলির ছেলে হবার ফলে উত্তরাধিকার সূত্রে পারিবারিক ট্র্যাডিশনের সবকিছুই পেয়েছে সুশোভন। সে একটা নামকার অ্যাড কোম্পানির টপ এক্সিকিউটিভ। বড় বড় ফার্মের হয়ে তারা বিজ্ঞাপনের পরিকল্পনা তো করেই, তাছাড়া প্রচুর অ্যাড ফিল্মও তুলতে হয়। আজকাল অগুন্তি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি গজিয়ে উঠেছে। কম্পিটিশন প্রচন্ড। বড় বড় ক্লায়েন্টদের হাতে রাখতে হলে প্রায়ই পার্টি দিতে হয়। শুধু হোটেল বা বারে নয়, বাড়িতে ডেকেও মাঝে মাঝে ড্রিঙ্কের আসর বসাতে হয়। এমনকি বড় কোম্পানি ধরে রাখতে হলে অনেক সময় জায়গায় মতো টাকা পয়সাও দিতে হয়। কারো কারো যুবতী সুন্দরী মেয়ে সম্পর্কে দুর্বলতা রয়েছে, কাজেই দরকার মতো তারও ব্যবস্থা করতে হয়। যে ছেলে মেয়েদের নিয়ে অ্যাড ফিল্ম তোলা হয় তারা তো প্রায়ই সুশোভনদের ফ্ল্যাটে এসে হানা দেয়। যতক্ষণ তারা থাকে চড়া সুরের ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে হুল্লোড় চলে। জীবন সম্পর্কে ধ্যান ধারণার রুচি, কালচার কোনো কিছুতেই সুশোভন আর মনিকার মধ্যে এতটুকু মিল নেই। তবু তাদের বিয়েটা হয়ে গিয়েছিল। প্রেমের বিয়ে নয়, দুপক্ষে এক আত্মীয় যোগাযোগটা ঘটিয়ে দিয়েছিল। বিয়ের পর কলকাতায় এসে 2-4 দিন কাটতে না কাটতেই চমকে উঠেছিল মনিকা। সুশোভনের বন্ধু বান্ধব বা বড় বড় কোম্পানির এক্সিকিউটিভ এবং তাদের স্ত্রীরা প্রায় আসতো। সতীশ হুইস্কি টুইস্কি বার করে দিত। যে মহিলারা আসতো তারা পার মাতাল। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তারা রাম কি হুইস্কি খেত। এমন দৃশ্য আগে আর কখনো দেখেনি মনিকা। সে শিউরে উঠত। অন্য একটা ঘরে ঢুকে দম বন্ধ করে সিটিয়ে বসে থাকতো। সুশোভন এসে ডাকাডাকি করত। কি হলো? ওরা তোমার জন্য ওয়েট করছে, এসো। মনিকা জানাতো মদের আসরে সে যাবে না। কাকুতি মিনতি করেও ফল কিছুই হতো না। সুশোভন বলতো, ওরা কি ভাবছেন বলতো? মনিকা বলতো, যা খুশি ভাবুক, বাড়িতে বার না বসালেই কি হয় না। সুশোভন কৈফিয়তের ভঙ্গিতে বলতো, কি করবো বলো, দিস ইজ এ পার্ট অফ মাই জব। আমার কেরিয়ার আমার ফিউচারের সঙ্গে জড়িয়ে আছে। প্লিজ এসো, ফর মাই সেক। প্রথম প্রথম কিছুতেই মদের আসরে যেত না মনিকা। পরে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা অ্যাডজাস্ট করে নিয়েছিল। সুশোভনের বন্ধু বান্ধব
এবং তাদের স্ত্রীরা এলে সে ওদের সামনে যেত ঠিকই, তবে হুইস্কির ছোঁয়া বাঁচিয়ে বাঁচিয়ে চলতো। অবশ্য সঙ্গ দেবার জন্য হাতে একটা সফট ড্রিঙ্কস গেলাস রাখতো। সুশোভনের বন্ধুরা বলতো, একটু হুইস্কি টেস্ট করুন ম্যাডাম, পুরাকালে ঋষি টিষিরাও সোমরাস পান করতেন, জিনিসটা খুব অস্পৃশ্য নয়। মনিকা উত্তর দিত না। বন্ধুরা আবার বলতো, আফটার ডেট যখন ওপারে যাবেন তখন ব্রহ্মা বিষ্ণুরা এক্সপ্লেনেশন চাইবে। মা জননী, ওয়ার্ল্ডে যে তোমায় পাঠালাম, হুইস্কিটা টেস্ট করে এসেছো তো? তখন কি উত্তর দেবেন? মানব জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না ম্যাডাম। মনিকা আবারও চুপ। বন্ধুদের স্ত্রীরা বলতো, তোমার মতো পিউরিটান মেয়ে লাইফে দেখিনি, ড্রিঙ্ক করলে ক্যারেক্টার নষ্ট হয় না। এইসব কথার উত্তর দেওয়া দরকার মনে করতো না মনিকা। মনের দিক থেকে সায় না থাকলেও দাম্পত্য জীবনের খাতিরে দাঁতে দাঁত চেপে এসব মেনে নিতে হতো তাকে। তবে কম বয়সের ছেলে মেয়েদের লেভেলে নেমে তাদের সঙ্গে সমান তালে সুশোভন যখন হুল্লোড় করত তখন অসহ্য লাগতো। ভেতরে ভেতরে বারুদ একটু একটু করেই জমছিল, কিন্তু বিস্ফোরণটা ঘটালো 1.5-2 বছর আগে। মনিকা যেদিন জানতে পারলে কাজ টাজ বাগাবার জন্য সুশোভন কাউকে ঘুষ দেয়, কাউকে কাউকে সঙ্গ দেবার জন্য সুন্দরী যুবতী জোগাড় করে, তখন তার মাথায় আগুন ধরে গিয়েছিল। যা কখনো সে করে না, যা তার স্বভাবের বাইরে, ঠিক তাই করে বসেছিল। উত্তেজিত মুখে চিৎকার করে বলেছিল, তুমি ঘুষ দাও। স্থির চোখে অনেকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থেকেছে সুশোভন। বলেছে, ঘুষ না, গিফট, একই বস্তু। আর ওই মেয়েদের ব্যাপারটা নাথিং। টোকা দিয়ে গা থেকে পোকা ঝাড়ার মতো ভঙ্গি করে বলেছিল সুশোভন। দাঁতে দাঁত চেপে মনিকা বলেছিল, নাথিং বলে উড়িয়ে দিলে চলবে না। কাঁধ ঝাঁকিয়ে 2 হাত উল্টে সুশোভন হালকা গলায় বলেছিল, এই নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, খুব সিম্পল ব্যাপার। কেউ কেউ মেয়েদের কোম্পানি পছন্দ করে, এই একটু একটু গল্প টল্প করতে চায়, জাস্ট এ টেন্ডার ফেমিনিন টাচ। সোজাসুজি সুশোভনের চোখের দিকে তাকিয়ে মনিকা চাপা অথচ কঠিন গলায় বলেছে, এইসব তোমাকে ছাড়তে হবে। হাসির একটা পলকা ভঙ্গি করে সুশোভন বলেছে, কি যে বলো, তার কোনো মানে হয় না। নিশ্চয়ই হয়, আমি চাই না আমার স্বামী ক্যারিয়ারের জন্য এত নিচে নামুক। নিচে নামানামির কি আছে? দিস ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। এই ধরনের লাইফের দরকার নেই আমার। তোমার সম্পর্কে আমার শ্রদ্ধা নষ্ট হতে দিও না। মনিকার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যাতে সুশোভন চমকে উঠেছে। বলেছে, একটা তুচ্ছ বাজে ব্যাপার দেখছি তোমার মাথার ফিকশনের মতো আটকে গেছে। আজকাল র্যাট রেসে টিকে থাকতে হলে, জীবনের ওপরে উঠতে হলে মানুষকে অনেক কিছু করতে হয়। খুব বেশি রাইস আর অনেক টাকার দরকার কি? ভদ্রভাবে চলে গেলেই হলো। সুশোভন বোঝাতে চেষ্টা করেছে। আর বন্ধু বান্ধবরা টাকা পয়সার জন্য, প্রমোশনের জন্য কত কি করে বেড়াচ্ছে। তাদের স্ত্রীরা এই নিয়ে মনিকার মতো খিটির মিটির তো করেই না, বরং রীতিমতো উৎসাহই দেয়। মনিকা বলেছে, তোমার দুর্ভাগ্য, আমি তোমার বন্ধুর স্ত্রীর মতো উপযুক্ত সহধর্মিণী হতে পারিনি। মাথার ভেতরটা এবার গরম হয়ে উঠেছে সুশোভনের। বলেছে, দেখো, মস্তিষ্কে 19th সেঞ্চুরির কিছু ভ্যালুস ঢুকিয়ে বসে আছো। ওসব আজকাল একেবারেই অচল, টোটালি মিনিংলেস। তোমার বাপু কোনো সাধু টাডু টাইপের লোককে বিয়ে করা উচিত ছিল। আমি তোমার লাইফে মিসফিট। হিতাহিত জ্ঞান শূন্যের মতো মনিকা তৎক্ষণাৎ বলেছে, বোধহয় এই বিয়েটা তোমার আমার কারুর পক্ষেই হয়তো ভালো হয়নি। এরপর আর কিছু বলার ছিল না সুশোভনের। স্তব্ধ বিস্ময়ে বিমূঢ়ের মতো সে তাকিয়েছিল। ক্রমশ দিন যত গেছে
দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস বা মমতা বলতে কিছুই প্রায় অবশিষ্ট ছিল না। রাত্রিরে এক ঘরে তারা থাকে না, তাদের বিছানা আলাদা হয়ে গেছে, কথাবার্তাও একরকম বন্ধ। সুশোভন ফ্ল্যাটে থাকলে পাশাপাশি দুই ঘরে তারা চুপচাপ বসে থাকে। ইদানিং বেশ কিছুদিন বন্ধু বান্ধবরা বাড়িতে আসে না। ওদের কারো কিছু দরকার হলে সতীশকে দিয়ে বলায়। সমস্ত ফ্ল্যাট জুড়ে এখন দম বন্ধ করা হাওয়া। এভাবে মন এবং স্নায়ুর উপর মারাত্মক চাপ নিয়ে জীবন কাটানো অসম্ভব। এর মধ্যে একদিন মনিকা সোজা তার ঘরে চলে এসে বলেছে, তোমার সঙ্গে একটা কথা আছে। প্রায় 1.5 মাস পর সুশোভনের ঘরে এসেছিল মনিকা। রীতিমতো অবাকই হয়ে গিয়েছিল সুশোভন। বলেছিল, কি কথা? আমরা যেখানে এসে পৌঁছেছি তাতে নিশ্চয়ই তোমার খুব অসুবিধে হচ্ছে। আমার কথা যাক, অসুবিধেটা বোধহয় তোমারই বেশি। তা কি করতে চাও তুমি? এলাহাবাদ যেতে চাই। দাদাকে চিঠি লিখেছি, কয়েকদিনের ভেতরই আমাকে নিতে আসবে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়েছিল সুশোভন, তারপর বলেছিল, একেবারে নিয়ে যাবার জন্য চিঠি লিখে ফেললে? একটু থেমে বলেছিল, ঠিক আছে। তারপর থেকে শুধু অমলের জন্য অপেক্ষা করে থাকা। আজ কাল পরশু যে কোনো দিন সে এসে পড়তে পারে। সুশোভনের বুঝতে অসুবিধে হয়নি। অমলের সঙ্গে সে যে মনিকা চলে যাবে, আর কোনোদিন ফিরবে না। কতক্ষণ আধখোলা দরজার ফাঁক দিয়ে মনিকার দিকে তাকিয়েছিল, খেয়াল নেই। আচমকা কলিং বেল বেজে উঠল। আজকাল তাদের ফ্ল্যাটে বিশেষ কেউ আসে না। বন্ধু বান্ধব, অফিসের কলিগ, অ্যাড ফিল্মের মডেলরা, কেউ না। মনিকার সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছেছে মোটামুটি সবাই তারা জেনে গেছে। তাই পারতপক্ষে এধার মারায় না। একটা অস্বস্তিকর আবহাওয়ার ভেতরে গিয়ে কি লাভ? সুশোভন প্রথমটা ভেবেছিল জমাদার বাথরুম সাফ করতে এসেছে, কিংবা যে ছেলেটা মিল্ক বুথ থেকে দুধ এনে দেয় সেও হতে পারে। যেই আসুক, বিশেষ কৌতূহল নেই সুশোভনের। ওরা এলে সতীশ দুধ নিয়ে ফ্রিজে রেখে দেবে বা বাথরুম পরিষ্কার করবে। কাজকর্মে লোকটা দারুণ চৌখস। একটু পরেই দরজা খোলার আওয়াজ কানে এলো। পরক্ষণেই ফ্ল্যাট কাঁপানো চিৎকার, সুশোভন কোথায় রে? গলার আওয়াজেই টের পাওয়া গেল পরিমল। আস্তে গলার স্বর নিচু পর্দায় নামিয়ে কথা বলতে পারে না সে। কলেজে সুশোভনের সঙ্গে পড়তো, পরে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি নিয়ে চাকরি জোগাড় করে কবছর আগে মিডল ইস্টে চলে গিয়েছিল। ওখানে তাদের কোম্পানি কি একটা প্ল্যান্ট বসাচ্ছে, সেখানে পরিমল টপ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ব্যস্তভাবে খাট থেকে নেমে আসতেই সুশোভনের চোখে পড়ে লিভিং কাম ড্রয়িং রুমে পরিমল আর তার স্ত্রী সুজাতা দাঁড়িয়ে আছে। পরিমলের হাতে একটা মাঝারি সাইজের দামি সুটকেস। তাকে দেখে সুটকেসটা নামিয়ে রেখে প্রায় দৌড়ে এসে দুহাত জড়িয়ে ধরল। কেমন আছিস রে শালা? সেই কলেজ লাইফ থেকেই পরিমলটা দারুণ হুল্লোড়বাজ আর আমোদে। তার মধ্যে কোনো রকম প্যাঁচ বা নোংরামি নেই। ওর স্বভাব অনেকটা দমকা বাতাসের মতো। ও এলেই মনে হয় ঘরের সব দরজা জানলা খুলে গেল। পরিমলকে দেখে মনটা খুশি হয়ে গেল সুশোভনের। বলল, এই চলে যাচ্ছে, তোরা কেমন আছিস বল? আমরা কখনো খারাপ থাকি নাকি? অলওয়েজ ইন এ জলি গুড মুড। আমাদের মতো স্বামী স্ত্রী হোল্ড ওয়ার্ল্ডে খুব বেশি খুঁজে পাবি না বলে ঘাড় ফিরিয়ে চোখের কোণ দিয়ে স্ত্রীকে দেখতে দেখতে পরিমল বলল, না কি বলো? সুজাতা হাসল। অর্থাৎ পরিমল এবং সুজাতা দাম্পত্য জীবনে খুবই সুখী। পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং বলতে যা বোঝায় তা তাদের রয়েছে। হঠাৎ নিজের আর মনিকার কথা মনে পড়তে অদ্ভুত বিষাদে বুকের ভেতরটা ভরে যেতে লাগলো সুশোভনের। বন্ধুকে ছেড়ে দিয়ে একটা সোফায় বসতে বসতে পরিমল বলল, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, কি যে ভালো লাগছে। সুশোভন দাঁড়িয়েই ছিল, একটু ভেবে বলল, হ্যাঁ, প্রায় বছর 5 পর তোকে দেখলাম। এখন যে তুই মিডল ইস্টে কোথায় পোস্টেড? কুয়োতে।
আমাদের কোম্পানি ওখানে একটা বিরাট এয়ারপোর্ট তৈরি করছে। সুশোভন জানতো যাদবপুর থেকে ডিগ্রি নিয়ে বেরোবার পর পরিমল বছর 2-3 কলকাতার একটা ফার্মে কাজ করেছে। তারপর চলে যায় বোম্বে অন্য একটা কোম্পানিতে। সে কোম্পানি মিডল ইস্ট আর আফ্রিকার নানা দেশে বিরাট বিরাট প্রজেক্ট করছে। বছর ধরে পরিমল এইসব প্রজেক্টের কাজে কখনো আবুধাবি, কখনো বাগদাদ, কখনো ত্রিপলিতে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। বাইরে দিনরাত তারা এত ব্যস্ততা যে দেশে ফেরবার সময়ই পায় না। আগে তবু 1.5 বছর 2 বছর পর পর আসতে পারত। বছর আগে একবার সুজাতাকে বিয়ে করতে এসেছিল, এবার তো এলো 5 বছর বাদে। পরিমল বলল, এবার 1 মাসের ছুটি নিয়ে এসেছি, লাস্ট উইকে বোম্বে পৌঁছেছি। হেড অফিসে 2টো জরুরি কনফারেন্স ছিল, সেই সব সেরে পরশু মর্নিং ফ্লাইটে এসেছি কলকাতায়। তোকে সারপ্রাইজ দেব বলে ফোনটা না করেই চলে এলাম। কতকাল একসঙ্গে থাকি না, এবার তোর এখানে 3-4 দিন থেকে যাব। সুটকেসটা দেখিয়ে বলল, এই দেখ, একেবারে জামা কাপড় নিয়ে রেডি হয়ে এসেছি। সুশোভন চমকে উঠল। পরিমল তার সবচেয়ে প্রিয় বন্ধু। সেই স্কুল কলেজের পড়ার সময় থেকে যতদিন পরিমল কলকাতায় ছিল, রোজ দুজনের একবার করে দেখা না হলে চলতো না। কতদিন পরিমল তাদের বাড়ি এসে থেকে গেছে, সেও গিয়ে থাকতো পরিমলদের বাড়ি। কোনোদিন যে তাদের ছাড়াছাড়ি হবে এ যেন ভাবাই যেত না। পরিমল তার কাছে কদিন থাকবে, সোনার সুতো দিয়ে বোনা যৌবনের সেই দিনগুলো নতুন করে ফিরে আসবে, তার চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে। কিন্তু কয়েকদিন না, কয়েকটা মিনিট থাকলেই তার আর মনিকার এখনকার সম্পর্কটা ওদের চোখে ধরা পড়ে যাবে। ভেতরে ভেতরে দারুণ গুটিয়ে গেল সুশোভন। ফ্যাকাশে একটু হাসি হেসে কোনো রকমে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। সুজাতা ওধারের একটা সোফায়ের মধ্যে বসে পড়েছিল। সে এবার বলে উঠল, আপনার মিসেস কোথায়? তার তো সারা শব্দ পাচ্ছি না, বাড়িতে নেই? সুজাতার দিকে তাকালো সুশোভন। গোলগাল আদুরে চেহারা, চোখে মুখে হাসির আভা মাখানো। সে যে সুখী তৃপ্ত সেটা যেন তার সর্বাঙ্গে হালকা লাবণ্যের মতো মাখানো রয়েছে। সুজাতাকে আগে খুব বেশি দেখেনি সুশোভন। পরিমলের বিয়েটা প্রেম প্রেম করে বিয়ে নয়, পুরনো স্টাইলে বাড়ি থেকে মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। মেয়ে দেখার সময় একবার সুজাতাকে দেখে এসেছে সুশোভন, তারপর বিয়ে এবং বৌভাতের দিন, পরে খুব সম্ভব 12-2 সুজাতার সঙ্গে মেলামেশার সুযোগ বেশি পাওয়া যায়নি। যাই হোক, হৃৎপিণ্ড পলকের জন্য থমকে যায় সুশোভনের। কাপা দুর্বল গলায় সে বলে, বাড়িতেই আছে। ওধারে সোফা থেকে প্রায় চেঁচিয়ে ওঠে পরিমল, তুই আশ্চর্য ছেলে তো, বউকে কোথায় গায়েব করে রেখেছিস? ডাক, এক্ষুনি ডেকে আন। অগত্যা প্রায় 5 টেরিক বাদে মনিকার বেডরুমের দরজায় এসে দাঁড়ালো সুশোভন। দূরমনুষ্কের মতো এখনো আকাশের দিকে তাকিয়ে আছে মনিকা। পরিমলরা যে এসেছে সে কি টের পায়নি? কয়েক মুহূর্ত দ্বিধান্বিতের মতো তাকিয়ে থাকে সুশোভন, তারপর আস্তে করে ডাকলো, মনিকা। চমকে মুখ ফেরাই মনিকা, রীতিমতো অবাকই হয়ে যায়। কতদিন পর সুশোভন তাকে ডাকলো মনে করতে পারল না। জিজ্ঞাসু চোখে সে তাকিয়ে থাকে। সুশোভন এবার বলল, পরিমলকে তো তুমি চেনো? মনিকা মাথা নাড়ল, চেনে। যদিও তার বিয়ের পর মাত্র 2-1 বার পরিমলকে দেখেছে। অবশ্য সে যে সুশোভনের প্রাণের বন্ধু এ খবর তার অজানা নয়। সুশোভন বলল, পরিমল ও স্ত্রীকে নিয়ে এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, ওরা কদিন আমাদের এখানে থাকবে। মনিকার চোখে মুখে চাঞ্চল্য ফুটে উঠল, কিন্তু এবারেও কিছু বলল না সে। সুশোভন গলার ভেতর একটু শব্দ করলো, তারপর ইতস্তত করে বলল, আমার একটা অনুরোধ রাখবে? মনিকা আবছা গলায় বলল, কি? আমাদের মধ্যে যাই হয়ে থাক না কেন, পরিমলরা যেন বুঝতে না পারে। ওরা যে কদিন থাকে একটু অ্যাডজাস্ট করে নাও। বলতে বলতে থেমে যায় সুশোভন। তার চোখে অনুনয়ের ভঙ্গি ফুটে ওঠে।
অর্থাৎ বাইরের লোকজনের সামনে পরস্পরের তিক্ত সম্পর্কটা যাতে বিস্ফোরণের মতো না ফেটে পড়ে, সেই জন্যই সুশোভনেরই কাকতি মিনতি। মনিকা এক পলক ভেবে নিল, আর কদিন বাদেই দাদা এলে সে তো এলাহাবাদ চলেই যাচ্ছে, তার আগে 2-4 দিন সুখী দম্পতির রোলে অভিনয় করলেই না হয়। যে জীবন সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে যাচ্ছে, তার আর জোড়া লাগার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। খুশি মুখে পরিতৃপ্ত ভঙ্গিতে কয়েকটা দিনের জন্য তার যেই টেনে চলতে হবে। এখন আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়নি, আইনের চোখে তারা এখনো স্বামী স্ত্রী। এসবই ঠিক, তবু মনে মনে তারা বিবাহ বিচ্ছেদের জন্য প্রস্তুত হয়ে আছে। এই সময় আদর্শ স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করাটা একটা ধরনের নতুন অভিজ্ঞতা বই কি। মনিকা বলল, ঠিক আছে, তোমার সম্মান যাতে নষ্ট না হয়, যাতে কোনো রকম অস্বস্তিতে না পড়ো, সেটা আমি দেখব। মারাত্মক একটা টেনশন কেটে যায় সুশোভনের। দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সে একটু হাসে, বলে, পরিমলরা ড্রয়িং রুমে বসে আছে, তোমার কথা জিজ্ঞেস করছিল বলে গভীর আগ্রহে মনিকার দিকে তাকালো। সুশোভনের ইচ্ছেটা বুঝতে অসুবিধে হয় না মনিকার। খাট থেকে নামতে নামতে সে বলে, চলো আমি যাচ্ছি। একটু পরে সুশোভনের সঙ্গে ড্রয়িং রুমে এসে স্নিগ্ধ হাসি হেসে মনিকা পরিমলকে বলে, কতদিন পর আপনার সঙ্গে দেখা, কি ভালো যে লাগছে। আমাদের এখানে কিন্তু কদিন থেকে যেতে হবে। পরিমলরা যে এখানে থাকতে এসেছে সে খবর সুশোভনের কাছে কিছুক্ষণ আগেই পেয়েছে মনিকা। তবু কথাটা যে বলল সেটা নিতান্তই আন্তরিকতা বোঝাবার জন্য। পরিমল বলল, থ্যাংক ইউ, আমরা তো সেরকমই প্ল্যান করেই এসেছি, কটা দিন হই হই করে কাটিয়ে দেওয়া যাবে। মনিকা হেসে হেসে বলল, আপনারা 2 বন্ধু গল্প করুন, আমি এর সঙ্গে একটু কথা টথা বলি। আপনাদের বিয়ের সময় সেই একবার মোটে দেখেছিলাম, তারপর যে 2বার কলকাতা এসেছেন, তখন আমি এলাহাবাদে বাপের বাড়িতে। বলতে বলতে সুজাতার পাশে গিয়ে বসলো মনিকা। বলল, প্রথমেই বলে রাখছি, আমি কিন্তু আপনি করে বলতে পারবো না। সুজাতা হাসলো, তুমি করে বললে রাগ করবে না তো? আরে না না, তুমি করেই তো বলবে। মনিকা যে এত দ্রুত আপন করে নেবে সুজাতা ভাবতে পারেনি। তাকে খুবই খুশি দেখালো। বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে চোখের কোণ দিয়ে মনিকাকে লক্ষ্য করতে লাগলো সুশোভন। হেসে হেসে সুজাতার সঙ্গে গল্প করছে মনিকা। খুবই ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে সে। কোনোদিন তাকে এত উচ্ছ্বসিত হতে দেখেনি সুশোভন। যেভাবে অন্তরঙ্গ ভঙ্গিতে সুজাতার সঙ্গে সে কথা বলছে, তাতে মনে হয় সুজাতা যেন তার কতকালের চেনা। মনিকার সঙ্গে তার সম্পর্কটা যে একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এই মুহূর্তে তাকে দেখলে কে তা বুঝবে। কথাবার্তার ফাঁকে ফাঁকে সতীশকে দিয়ে প্রচুর কেক, পেস্ট্রি, সন্দেশ আর চা আনিয়ে নিজের হাতে সাজিয়ে সবার সামনে ধরে দিল মনিকা। তারপর বাজার থেকে কি কি আনতে হবে একটা লিস্ট করে তাকে পাঠিয়ে দিল। প্রায় 1.5 মাস বাদে এভাবে তাকে বাজারে পাঠালো মনিকা। এই সপ্তাহ সতীশ নিজের থেকে যা ইচ্ছে কিনে এনেছে বা রেঁধেছে। কিভাবে কি হচ্ছে সে সম্পর্কে একটা কথাও বলেনি মনিকা। এমনকি রান্নাঘরে উকি পর্যন্ত দেয়নি। গভীর উদাসীনতায় সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে চুপচাপ নিজের মতো নিজের ঘরে বসে থেকেছে। সতীশও সুশোভনের মতোই অবাক হয়ে গেছে। বিমূঢ়ের মতো মনিকাকে দেখতে দেখতে সে চলে গেল। এদিকে আচমকা কিছু মনে পড়ে যেতে পরিমল স্ত্রীর দিকে ফিরে বলল, ওদের জন্য কি সব এনেছো সেগুলো বার করে দাও। আরে তাই তো। ব্যস্তভাবে নিজের সুটকেসটা খুলে সুশোভনের জন্য দামি প্যান্টের পিস, টাইপিন, টেপ রেকর্ডার এবং মনিকার জন্য ফরেন কসমেটিক্স, হাউস কোট ইত্যাদি ইত্যাদি কত রকমের যে জিনিস বার করে দিল সুজাতা। সুশোভন বলল, এত সব কি এনেছো? তোমাদের কি মাথা টাটা খারাপ? সুজাতা এবং পরিমল একসঙ্গে জানালো, এমন কিছুই তারা আনেনি, খুবই সামান্য জিনিস। হাত পেতে হাউস কোট নিতে নিতে ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছিল মনিকা। এসব তাকে নিতে হচ্ছে সুশোভনের স্ত্রী হিসেবে, যার সঙ্গে কিছুদিনের মধ্যেই তার সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হয়ে যাবে। এই উপহারগুলোতে
তার এতটুকু অধিকার নেই। এক ধরনের ক্লেশ এবং অস্বস্তি মনিকাকে খুবই কষ্ট দিতে থাকে। মনে মনে সে স্থির করে ফেলে, এলাহাবাদ যাওয়ার সময় এর একটি জিনিসও নিয়ে যাবে না, সব এখানে রেখে দিয়ে যাবে। মনিকা নিজের মনোভাবটা মুখে ফুটে উঠতে দেয় না, শুধু বলে এর কোনো মানই হয় না। ওদের কথাবার্তার মধ্যে এরকম বাজার করে ফিরে আসে সতীশ। কি কি রান্না হবে ভালো করে বুঝিয়ে দেয় মনিকা। শুধু তাই নয়, মাঝে মাঝে গল্পের ফাঁকে ফাঁকে উঠে গিয়ে রান্না দেখিয়ে আসে, কখনো বা চা করে আনে। অতিথিদের যে এত যত্ন করতে পারে, যে এমন নিপুণ সুগৃহিণী কদিন পরে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, ভাবতেই বুকের মধ্যে অদৃশ্য কোনো শিরা ছিঁড়ে যায় সুশোভনের। দুপুরে খাওয়া দাওয়ার সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটে যায়। টেবিলের একদিকে পাশাপাশি বসেছে পরিমল সুজাতা, তাদের মুখোমুখি মনিকা আর সুশোভন। মনিকা অবশ্য একসঙ্গে বসতে চায়নি, সবাইকে খাইয়ে পরে খাবে বলে ভেবে রেখেছিল, কিন্তু সুজাতা রাজি হয়নি। এরকম জোরজার করে তাকেও সঙ্গে বসিয়ে দিয়েছে। মনিকার ইঙ্গিতে এবং নির্দেশে সতীশ সবার প্লেটে খাবার দিয়ে যাচ্ছিল। একটা বড় মাছের মাথা সে যখন পরিমলের প্লেটে দিল, তখনই পরিমল সেটা সুজাতার পাতে তুলে দিল। লজ্জায় এবং সুখে মুখটা আরক্ত দেখাচ্ছে সুজাতার। ওদিকে সতীশ আর একটা মাছের পুরো সুশোভনের পাতে দিয়ে দিয়েছে। দ্রুত সুশোভন এবং মনিকা পরস্পরের দিকে একবার তাকায়। আগে হলে মুড়োটা কিছুতেই নিত না সুশোভন। মাছের মুড়ো মনিকার খুব পছন্দ, কিন্তু এখন তাদের যা সম্পর্ক তাতে হুট করে মুড়োটা তুলে দেওয়া যায় না। ভেতরে ভেতরে ভয়ানক অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো সুশোভন। এদিকে আচমকা চেঁচিয়ে উঠল পরিমল, কি রে শালা, তুই তো টেরিফিক সেলফিশ দেখছি। সুশোভন চমকে ওঠে, কেন, কি করলাম? নিজে এত বড় মাছের মুড়োটা সাবড়ে দেবার তাল করছিস? তোর বউ মুখ চুন করে বসে আছে, বউকে কি করে ভালোবাসতে হয় আমার এক্সাম্পল দেখেও শিখলি না? মুড়োটা মনিকার পাতে তুলে দে এক্ষুনি। সুশোভন অস্পষ্ট গলায় কিছু একটা বলতে চেষ্টা করলো, বোঝা গেল না। মনিকাই তাড়াতাড়ি বলে উঠল, মাছের মুড়ো টুড়ো আমার ভালো লাগে না, ভীষণ কাটা। তারপর যান্ত্রিক নিয়মে খেতে লাগলো মনিকা। সুশোভন পরিমল অবশ্য প্রচুর কথা বলছিল আর করছিল বিদেশ পাশের সময়কার মজার মজার সব গল্প। একটু একটু হাসছিল সুশোভন, মাঝে মধ্যে হু হা করে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর সুশোভন বলল, সতীশকে বিছানা করে দিতে বলি, তোরা একটু রেস্ট নে। পরিমল জোরে জোরে মাথা ঝাঁকায়, দিবা নেত্রা দেবার জন্য কুয়োতে থেকে তোর এখানে এসেছি নাকি? কদিন এখানে শুধু আড্ডা, বাংলা সিনেমা, তাস, বাংলা থিয়েটার এটসেট্রা এটসেট্রা। 2 মিনিটের ভেতর কদিনের একটা প্রোগ্রামও ছকে ফেলে পরিমল। আজ এই দুপুরবেলা তাসের আসর বসবে, বিকেলে চাটা খেয়ে একটা বাংলা নাটক কি সিনেমা, রাত্রে ফিরে এসে আবার আড্ডা, তারপর ডিনার, অবশেষে ঘুম। কাল সকাল থেকে আড্ডা, নাটক ইত্যাদি ব্যাপারগুলোকে সঙ্গে ছেলেবেলার বন্ধুদের বাড়িতেও হানা দেবে। কটা দিন কলকাতাকে জমিয়ে মাতিয়ে পরিমলরা আবার কুয়োতে ফিরে যাবে। ঠিক হয় কাল থেকে 4 দিনের সুশোভন ছুটি নেবে। কাজেই ড্রয়িং রুমে আবার সবাই চলে আসে। হালকা মেজাজে নতুন করে গল্প টল্পর ফাঁকে একসময় সুশোভনকে ডেকে দক্ষিণ দিকের ব্যালকনিতে নিয়ে যায় মনিকা। বেশ অবাক হয়েছিল সুশোভন, জিজ্ঞাসা করে, কিছু বলবে? হ্যাঁ, আস্তে মাথা হেলিয়ে দেয় মনিকা। তোমার বন্ধুরা আমাদের জন্য এত জিনিস এনেছে, ওদেরও আমাদের দিক থেকে কিছু প্রেজেন্টেশন দেওয়া দরকার, নইলে খারাপ দেখাবে। এই ব্যাপারটা আগে মাথায় আসেনি, অথচ আসা উচিত ছিল। সংসারের সব দিকে মনিকার চোখ কান খোলা। বরাবরই সুশোভন লক্ষ্য করেছে তার কর্তব্যবোধে তুলনা হয় না। মনিকা সম্বন্ধে রীতিমতো কৃতজ্ঞতাই বোধ করলো সে। খুব আন্তরিকভাবে বলল, হ্যাঁ হ্যাঁ, দেওয়া তো নিশ্চয়ই দরকার। ওদের জন্য তোমার পছন্দ মতো কিছু কিনে এনো। তুমি নিয়ে এসো না, দোকানের ভিড়ভাট্টায় আমার যেতে ইচ্ছা করছে না, সাফোকেটিং মনে হয়। তুমি একসময় চলে যেও। ওরা যেরকম প্রোগ্রাম করেছে তাতে পরে
যাবার সময় পাওয়া যাবে না, গেলে এখনই যেতে হবে। বেশ তো, গাড়িটা নিয়ে চলে যাও। মনিকা নিজে ড্রাইভ করতে জানে। সুশোভন বলা সত্ত্বেও মনিকা কিন্তু গেল না, দাঁড়িয়েই রইল। সুশোভন জিজ্ঞাসা করলো, আর কিছু বলবে? মুখ নামিয়ে দ্বিধান্বিতের মতো মনিকা বলে, মানে, বলেই থেমে যায়। হঠাৎ সুশোভনের মনে পড়ে ডিভোর্স সম্পর্কে মোটামুটি একটা সিদ্ধান্ত নেবার পর আলমারি চাবি নিজের কাছে রাখে না মনিকা, সতীশকে দিয়ে সুশোভনের আগেই পাঠিয়ে দিয়েছে। দ্রুত নিজের বেডরুমে গিয়ে বালিশের তলা থেকে চাবির গোছাটা এনে মনিকাকে দিতে দিতে সুশোভন বলে, আলমারি থেকে টাকা নিয়ে যাও। কণ্ঠিত মুখে মনিকা বলে, কিন্তু। বিষণ্ণ হাসি সুশোভন। স্বামী স্ত্রী নকল রোলে যখন অভিনয় করতে রাজি হয়েছ, তখন সামান্য খুঁতটা আর কেন রাখছো? ফিউচারে আমাদের মধ্যে যাই ঘটুক না, আমি কি তোমাকে কোনোদিন অবিশ্বাস করতে পারবো? তার কণ্ঠস্বর অদ্ভুত এক কষ্টে বুঝে আসে। মনিকা উত্তর দেয় না। চাবি নিয়ে সোজা সুশোভনের ঘরে আলমারি খোলে। কতকাল বাদে সেই ঘরে ঢুকলো। একটু পর টাকা নিয়ে একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল মনিকা। যাবার আগে পরিমলদের বলল, একটা দরকারি কাজে সে বেরুচ্ছে, ঘন্টা খানেকের ভেতরে ফিরে আসবে। ইচ্ছে হলে পরিমলরা একটু ঘুমিয়ে নিতে পারে। পরিমল জানালো, দুপুরে ঘুমাবার অভ্যাস তার বা সুজাতার কারণ নেই। মনিকা যতক্ষণ না ফিরছে তারা সুশোভনের সঙ্গে গল্প করে কাটিয়ে দেবে। সে ফিরে এলে চারজনে জমিয়ে তাদের আসর বসবে। 1 ঘন্টা না, প্রায় 2 ঘন্টা বাদে সুজাতার জন্য দামি মাইসোর সিল্কের শাড়ি, নামকরা গায়কদের লং প্লেইং রেকর্ড, কিছু ইন্ডিয়ান পারফিউম আর পরিমলের জন্য দামি প্যান্ট, শার্টের পিস ইত্যাদি নিয়ে ফিরে এলো মনিকা। পরিমল প্রায় চেঁচামেচি জুড়ে দিল। এর জন্য বেরোনো হয়েছিল? কোনো মানে হয়? সুজাতা মজা করে বলল, ওই যে আমরা যেটুকু দিয়েছি সঙ্গে সঙ্গে তার রিটার্ন দেয়া হলো। মনিকা বলল, রিটার্ন আবার কি? সামান্য উপহার, এগুলো দেখলে আমাদের কথা মনে পড়বে। পরিমল বলল, এগুলো না দিলেও মনে পড়বে। জানি, তবুও। এরপর এই নিয়ে আর কথা হয় না। পরিমল বলে, এবার তাহলে তাস নিয়ে বসা যাক। মনিকা বলে, আমার আপত্তি নেই। পুরুষ ভার্সেস মহিলা খেলা হোক, সুজাতা আর আমি একদিকে, আপনার ফ্রেন্ড আর আপনি আরেক দিকে। ওহ নো নো নো, জোরে জোরে প্রবল বেগে মাথা নাড়ালো পরিমল। ওটা হবে না। ওই ইভাস ভার্সন আদমসের কারবারে আমি নেই। সুজাতা আমার লাইফ পার্টনার, সুখে দুঃখে ভালোই মন্দই। চেস্ট বেঙ্গলিতে কি যে বলে, শ্মশানে রাস্তারে সবসময় ও আমার পার্টনারই থাকবে। এই তাস খেলাতে ও কি কারোর পার্টনার হতে দেব না বলে রোগরে ভঙ্গিতে চোখ টিপল। পরিমল এবং সুজাতার মধ্যে সম্পর্কটা কতটা গভীর নতুন করে আরেকবার টের পাওয়া গেল। সুশোভন একধারে এতক্ষণ চুপচাপ সিগারেট হাতে বসেছিল। কোন এক যান্ত্রিক নিয়মেই যেন তার চোখ চলে যায় মনিকার দিকে। মনিকাও তার দিকে পলকহীন তাকিয়ে আছে। চোখাচোখি হতেই দ্রুত মুখ ফিরিয়ে নেয় মনিকা। সুশোভন টের পায় বুকের অতল থেকে ঢেউয়ের মতো কিছু একটা উঠে আসছে। এক সময় খেলা শুরু হয়। পরিমলের ইচ্ছে মতোই সুজাতা তার পার্টনার হয়েছে, অগত্যা সুশোভনের পার্টনার হয়েছে মনিকা। সুজাতা ভুল তাস ফেলতেই হইচই করে একটা কাণ্ড বাঁধিয়ে দিল পরিমল। তুমিই আমাকে ডোবাবে। মনিকা খুব ভালো তাস খেলতে জানে না, সে এন্তার বাজে তাস ফেলে যাচ্ছে। আগেকার সম্পর্ক থাকলে পরিমলের মতোই সুশোভন চেঁচামেচি করত, কিন্তু হার জিতের ব্যাপারে এখন তার মনোভাব একেবারে নিষ্পৃহ। প্রতিদানেই তারা পরিমলের কাছে হেরে যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে? জয় পরাজয় দুই তার কাছে এখন সমান। নিঃশব্দে অন্যমনস্কের মতো সে খেলে যেতে লাগলো। প্রতিদানে জিতে জিতে দারুণ মেজাজে আছে পরিমল। সে বলল, কি রে, তোর বউ তোকে ফিনিশ করে দিলে? চমকে মনিকার দিকে তাকায় সুশোভন। চমকানো ভাবটা তার একার নয়, মনিকারও। দ্রুত মনিকা তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। এক পলক কিছু ভাবলো সুশোভন, তারপর বলল, আরে বাবা, খেলাটা খেলাই, এটা তো আর লাইফ অ্যান্ড ডেটের ব্যাপার নয়। তাসের খেলায় তোরা না হয় জিতলি, এই তুচ্ছ জিনিস নিয়ে বউকে বকাবকি করতে যাওয়াটা মিনিংলেস। বলে
চিন্তা টিন্তা না করেই হাতের তাসগুলো থেকে একটা বেছে টেবিলের ওপর ফেললো। একটানা 2 ঘন্টা খেলা চললো। তারপর সন্ধ্যের আগে পরিমল বলল, অনেকক্ষণ তাস খেলা হলো, এবার চল একটু বাইরে ঘুরে আসা যাক। সুশোভন বলল, ফাইন। ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোমর ধরে গেছে। 10 মিনিটের ভেতর 4 জন টপ ফ্লোর থেকে নিচে নেমে সুশোভনের গাড়িতে করে বেরিয়ে পড়ল। ময়দানে চারপাশে চক্কর দিতে দিতে হঠাৎ পরিমল বলল, অনেকদিন বাংলা নাটক দেখিনি, কলকাতায় এখন ভালো ড্রামা কি চলছে? সুশোভন বলল, ঠিক বলতে পারবো না, আমরাও অনেকদিন নাটক টাটক দেখিনি। একাডেমিতে গ্রুপ থিয়েটার গুলো রোজই নাটক করে, ওদের ড্রামায় একটা ফ্রেশ ব্যাপার থাকে, দেখবি নাকি? পরিমল বেশ উৎসাহিত হয়ে উঠল, বলল, চল না দেখাই যাক। আহামরিও না, আবার খুব খারাপও না। একটা নাটক দেখে ফ্ল্যাটে ফিরতে ফিরতে 9:30 বেজে গেল। রাত্রিতে খাওয়ার পর আরো কিছুক্ষণ আড্ডা দিতে দিতে পরিমলের হাই উঠতে লাগলো। সে বলল, ঘুম পাচ্ছে রে, এবার শুতে হবে। আমি আবার রাতটা বেশি জাগতে পারি না। শোয়ার কথা চমকে উঠল সুশোভন, কেননা তার এই ফ্ল্যাটে মোটে 2টো বেডরুম। পরিমলদের যদি একটা ঘর ছেড়ে দেওয়া হয়, অন্য ঘরটাই তাকে আর মনিকাকে থাকতে হবে। অনেকদিন মনিকা এবং সে এক ঘরে রাত কাটায় না। একটু ভেবে সুশোভন বলল, এক্ষুনি শোবার ব্যবস্থা হচ্ছে, এক কাজ করা যাক। কি? তুই আর আমি এক ঘরে শোবো, আমাদের বউরা অন্য ঘরে। সে কলেজ লাইফে তুই আর আমি কতদিন এক বিছানায় রাত কাটিয়েছি, এতদিন পর যখন একটা চান্স। সুশোভনের কথা শেষ না হতে প্রবল বেগে 2 হাত এবং মাথা নাড়তে নাড়তে পরিমল বলল, নো নো নেভার। কলেজ লাইফে যা হয়েছে হয়েছে, এখন আমাদের ম্যারেজ লাইফ। বউকে ছাড়া আমি ভাই ঘুমোতে পারবো না। পরক্ষণেই গলার স্বরটা ঝপ করে অনেকখানি নামিয়ে বলল, তুই কি রে, বউকে ফেলে আমার মতো একটা দুপ্প পুরুষের সঙ্গে শুতে চাইছিস? তোদের মধ্যে কোনো রকম গোলমাল টোলমাল হয়েছে নাকি? বলে রোগের ভঙ্গিতে হাসতে লাগলো। নেহাত মজা করার জন্য কথাটা বলেছে পরিমল, কিন্তু সুশোভন এবং মনিকার শীতদারের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা খেলে গেল। তাদের সম্পর্কটা কি বাইরের একজন মানুষের চোখে ধরা পড়ে গেছে? দ্রুত পরস্পরের দিকে তাকিয়ে একবার দেখে নিল তারা। তারপর সুশোভনী আবহাওয়াটাকে সহজ করে নেবার জন্য হেসে বলল, ঠিক আছে বাবা, তুই তোর বউয়ের কাছেই শুবি। ম্যারেজ লাইফের হ্যাবিট তোকে নষ্ট করতে হবে না। সতীশকে দিয়ে একটা ঘরে পরিমল এবং সুজাতার বিছানা করে দেওয়া হলো এবং নিতান্ত নিরুপায় হয়েই অন্য ঘরটায় গিয়ে ঢুকলো সুশোভন আর মনিকা। দরজায় তারা খিল দেয়নি। পাল্লা দুটো ভিজিয়ে কিছুক্ষণ চুপচাপ মুখোমুখি দাঁড়িয়ে রইল দুজনে। তারপর মনিকা আস্তে আস্তে ডান দিকে জানলার কাছে বাইরে তাকিয়ে রইল। জানলার ফ্রেমের ভেতর দিয়ে যে আকাশ দেখা যাচ্ছে, সেখানে হাজার হাজার তারা জড়ির ফুলের মতো আটকে যাচ্ছে। রূপোর থালার মতো গোল চাঁদ উঠেছে। অপার্থিব জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে কলকাতা। শহর এখনো ঘুমায়নি। নিচে অবিরত গাড়ি চলার শব্দ। অবশ্য হাই রাইজ বিল্ডিং এর এই টপ ফ্লোরে বাতাসে ছাঁকনির ভেতর দিয়ে সেই আওয়াজটা ক্ষীণ হয়ে উঠে আসছে। সুশোভন খুবই অস্বস্তি বোধ করছিল। দ্বিধান্বিতের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে করে বলল, পরিমলটা ভীষণ ঝামেলায় ফেলে দিল। মুখ ফিরিয়ে এদিকে তাকায় মনিকা। সুশোভন কি বলতে চায় সে বুঝেছে। ধীরে ধীরে চোখ নামিয়ে নিল সে। সুশোভন এবার বলল, আমি বরং এক কাজ করি। আবার চোখ তুলে তাকায় মনিকা, তবে কিছু বলে না। সুশোভন বলল, আমি বাইরে ড্রয়িং রুমে গিয়ে শুই, তুমি এখানেই থাকো। আধফোটা গলায় মনিকা বলল, কিন্তু কি? ড্রয়িং রুমে তো সতীশ শোয়, ওখানে? ইঙ্গিতটা বুঝতে অসুবিধে হয় না। কাজের লোকের গা ঘেঁষাঘেঁষি করে বাড়ির কর্তা গিয়ে শোবে, দৃশ্যটা একেবারেই মনোরম নয়। তাছাড়া সতীশ ভাববেই বা কি? সুশোভন বলল, তাহলে ঘরের চারপাশ একবার দেখে নেয় মনিকা। তারপর বলে, তুমি শুয়ে পড়ো, আমি ওই জানলার ধারে সোফায় বসে থাকি। আজকের রাত না হয় ঘুমিয়ে কাটাবে। আজকের রাতটা না হয় না ঘুমিয়ে কাটাবে, কিন্তু পরিমলরা তো কয়েকদিন থাকছে, বাকি রাতগুলো। মনিকা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই হঠাৎ পাশের ঘর থেকে টুকরো টুকরো হাসি, জড়ানো গাঢ়
গলার আবছা আবছা শব্দ, চুমুর শব্দ, খুনসুটির আওয়াজ ভেসে উঠতে থাকে। চমকে মনিকা সুশোভনের দিকে একবার তাকালো, পরক্ষণেই মুখ নামিয়ে নেয়। আর সুশোভনের সমস্ত অস্তিত্বের ভেতর দিয়ে তীব্র স্রোতের মতো অনেকক্ষণ একটানা কি যেন বয়ে যেতে থাকে। নিজের অজান্তেই কখন সে যে মনিকার কাছে চলে এসেছে জানে না। কোনো এক অভ্রান্ত নিয়মে তার হাত মনিকার কাঁধে উঠে আসে, সঙ্গে সঙ্গে কি এক অলৌকিক বৈদ্যুতিক ক্রিয়া ঘটে যায়। হঠাৎ সুশোভন টের পায় মনিকার মুখ তার বুকের উপর আটকে গেছে। মনিকার শরীরটাও ক্রমশ তার শরীরের ভেতর মিশে যাচ্ছে। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারা। তারপর কাঁপা গলায় সুশোভন বলে, তোমার দাদা অমল এলে বলবে তুমি এলাহাবাদ যাবে না। আরেকবার আমরা চেষ্টা করে দেখি না, তুমি কি বলো? মনিকা উত্তর দেয় না, অনবরত তার মুখটা সুশোভনের মুখে ঘষতে থাকে। একটু পর সুশোভন বুঝতে পারে তার বুক চোখের জলে ভেসে যাচ্ছে। মনিকার কান্না তারও মধ্যে বুঝিবা ছড়িয়ে আছে। ভাঙা ভাঙা ঝাপসা গলায় বলে, কেঁদো না, কেঁদো না। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা আর একবার গল্পটি। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।